জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে কি ঘটছে এই মুহূর্তে সবকিছু নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি শামীমা রহমান শাম্মী। ভোটার উপস্থিতি ও ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা গেলে 25 সেপ্টেম্বর নির্ধারিত সময় রাকসু নির্বাচন সম্ভব বলে জানিয়েছেন স্বতন্ত্র সহ কয়েকটি প্যানেলের শিক্ষার্থীরা। দুপুর 12:30টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে তথ্য জানায় তারা। এ সময় অন্তত 70% শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের বাইরে অবস্থান করছে বলেও জানানো হয়েছে। আমাদের 25 তারিখ নির্বাচন করতে আসলে কোনো সমস্যা নাই। আমাদের সমস্যা হচ্ছে নির্বাচনের পরিবেশ নিয়ে। পরিবেশ ঠিক হলে আমরা নির্বাচন করব। মূল কনসার্নের জায়গা হচ্ছে ক্যাম্পাসে সুষ্ঠু স্বাভাবিক পরিবেশ না থাকলে এই নির্বাচন হবে প্রহসনের নির্বাচন। আর আমরা আমাদের এই 35 বছর পর পাওয়া রাকসু নির্বাচনটাকে প্রহসনের নির্বাচনে পরিণত করতে চাই না। এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা অলরেডি ক্যাম্পাস বিমুখ হওয়া শুরু করেছে। এই মুহূর্তে আমরা বিশ্বাস করি, এই মুহূর্তে আমরা যে আনন্দঘন পরিবেশে রাকসু নির্বাচনের জন্য প্রচারণা বা রাকসু ইলেকশন করার জন্য প্রস্তুত হচ্ছি, আমরা এখন প্রচারণাতে সেই প্রার্থীদের সেই সাড়াটি পাচ্ছি না। কারণ রুম তালা দেওয়া, ম্যাচ তালা দেওয়া, মেয়েদের হল থেকে তারা দেখছে 10 মিনিটের মধ্যে 15 জন 20 জন করে চলে যাচ্ছে। আমরা চাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ 35 বছর পর ইলেকশন হচ্ছে, এখানে কারো কোনো ইন্টেনশন নাই নির্বাচন হতে দিবে না। আমাদের কথা স্পষ্ট, আমরা বলছি অবশ্যই নির্বাচন হতে হবে এবং সেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করবে এবং তাদের প্রতিনিধি নির্বাচন করবে। পোষ্যকটা পুনর্বহাল ইস্যুতে শিক্ষক লাঞ্ছিতের অভিযোগে কমপ্লিট শাটডাউন পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ। এতে অচল হয়ে পড়েছে কার্যক্রম, প্রভাব পড়েছে রাকসুর প্রচারণায়। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে ক্যাম্পাস থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, জানাবেন যে কিছুক্ষণ আগেই একদল শিক্ষার্থী সংবাদ সম্মেলন করেছে। তারা জানিয়েছে যে 70% শিক্ষার্থী আসলে বিশ্ববিদ্যালয়ে নেই। অন্যদিকে শিক্ষকদের কর্মসূচি নির্বাচনে কি ধরনের প্রভাব পড়ছে জানাবেন। স্বামী, এখনও আসলে নানা ধরনের শঙ্কা তৈরি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় নির্বাচন নিয়ে। আমরা দেখলাম যে সকাল থেকে কিন্তু কর্মকর্তা কর্মচারীরা তারা বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে তাদের প্রাতিষ্ঠানিক সুবিধার দাবিতে, এবং পরবর্তীতে শিক্ষক লাঞ্ছিত ঘটনাতে প্যারিস রোডে পুরোটা জুড়ে কিন্তু শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা তারা হচ্ছে এক ধরনের মানববন্ধন করলেন। সেখান থেকে দাবি জানালেন যে বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষকদেরকে লাঞ্ছিত করেছেন তাদের বিচার তারা দাবি করছেন, তারা তাদের ছাত্রত্ব বাতিল চাচ্ছেন, তারা তাদের ফৌজদারি কার্যবিধি আসলে যাচ্ছেন। তো এইরকম পরিস্থিতিতে আমরা আবার পরবর্তীতে দেখলাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে সেখানে 4টি প্যানেল এবং কয়েকজন স্বতন্ত্র প্রার্থী তারা কিন্তু সংবাদ সম্মেলন করেছেন এবং তারা বলেছেন যে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীরা হল ছেড়েছেন এবং একই সাথে বিশ্ববিদ্যালয়ের যে প্রায় 30,000 ভোটার তাদের 70% আসলে বিশ্ববিদ্যালয়ের বাইরে থাকে। সুতরাং সেই ক্ষেত্রে তাদের কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই, তারা চলে যাচ্ছেন, পুজোর ছুটিতে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত এই পরিস্থিতিতে। এবং একই সাথে বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যিনি ভিপি প্রার্থী নূর আবির, তিনিও কিন্তু সংবাদকর্মীদেরকে বলেছেন যে আসলে এই রকম পরিস্থিতিতে যদি বিশ্ববিদ্যালয়ের এই রাকসু নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে হয় তাহলে কিন্তু আসলে শিক্ষার্থীদের উপস্থিতিতে এটা হতে হবে, এবং সেই প্রেক্ষিতে তারা প্রস্তাব করেছেন যে নির্বাচন কমিশনকে অনুরোধ করেছেন যে এইটি যেন আসলে দুর্গাপূজার পরে আসলে এই নির্বাচনটি অনুষ্ঠিত করা হয়। এদিকে সংবাদ সম্মেলন যারা করেছেন তাদের মধ্যে সচেতন শিক্ষার্থী সংসদ, রাকসু ফর র্যাডিক্যাল চেঞ্জ সর্বজনীন শিক্ষার্থী সংসদ, ইউনাইটেড ফর রাইটস এবং এর পাশাপাশি সবই স্বতন্ত্র প্রার্থীরা ছিল। এবং মোট যে 4টি প্যানেলের পাশাপাশি কিন্তু তাপসী রাবিয়া হল, সোহরাওয়ার্দী হল, জিয়া হল, বিজয় 24 হল এবং সৈয়দ আমির আলী হল সহ অন্যান্যরা আসলে ছিলেন। ওখানে যারা হল সংসদে নির্বাচন করেছেন, নির্বাচন প্রার্থী হয়েছেন, তারা কিন্তু এখানে ছিলেন। মোট কথা আসলে এই যে রাকসু নির্বাচন আজকে এবং আরও একটা দিন মাত্র সময়, তারপরে কিন্তু আসলে তার আগেই কিন্তু আসলে এই যে বিশ্ববিদ্যালয় এরকম উদ্ভূত পরিস্থিতিতে রাকসু নিয়ে আসলে বেশ সংশয় তৈরি হয়েছে। এবং এই সংশয় শুধুমাত্র এতদিন আমরা শিক্ষার্থীর অনুপস্থিতি, শিক্ষকদের কর্মসূচি এই বিষয়টির মধ্যে আসলে ছিলাম। এখন কিন্তু শিক্ষার্থী বা যারা প্রার্থী গতকাল থেকে আমরা দেখছিলাম তাদের মধ্যে এক ধরনের অনাস্থা, তাদের মধ্যে এক ধরনের কিন্তু শঙ্কা কাজ করছিল। আজকে কিন্তু তারা প্রকাশ্যেই সংবাদ মাধ্যমে কিন্তু তারা জানিয়েছেন যে আসলে এইরকম পরিস্থিতিতে তারা চান শিক্ষার্থীদের উপস্থিতি এবং অংশগ্রহণমূলক নির্বাচন, তবে তারা 25 তারিখে এই নির্বাচন চায় যদি এইরকম পরিস্থিতি থাকে। তো স্বামী, এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ খবর।
রাষ্ট্র নির্বাচনের বর্তমান অবস্থা এবং শিক্ষক লাঞ্ছিতের অভিযোগে যে কমপ্লিট শাটডাউন চলছে সে বিষয়ে আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল হাসান। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসন্ন চাকসু নির্বাচনে প্রাথমিক যাচাই বাছাই শেষে ১৯ জনের আবেদন বাতিল করেছে নির্বাচন কমিশন। সকালে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। প্রকাশিত তালিকায় ভিপি পদে ২৩ জন এবং জিএস পদে ২১ জনের আবেদন প্রাথমিকভাবে গৃহীত হয়েছে। তবে যাদের আবেদন বাতিল হয়েছে তারা রিভিউ আবেদন করতে পারবেন। আগামীকাল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এছাড়াও বুধবার পর্যন্ত আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হবে, আর বৃহস্পতিবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এদিকে নির্বাচনী আচরণবিধি সহ বিভিন্ন বিষয় নিয়ে প্রার্থী ও আগ্রহী শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা হবে দুপুর ২টায়। আগামী ১২ সেপ্টেম্বর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের পথে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সফর সঙ্গী হয়েছেন বিএনপি, জামায়াত ও এনসিপির ৫ শীর্ষ নেতা। রাত ১টা ৪০ শাহজালাল বিমানবন্দর থেকে এমিরেটসের ফ্লাইটে দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি, যেখানে ট্রানজিটের পর আরেক ফ্লাইটে দুবাই থেকে তিনি নিউ ইয়র্কের পথ ধরবেন। দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে নিয়ে সরকার প্রধানের জাতিসংঘ অধিবেশনে যাওয়ার এমন উদ্যোগ বাংলাদেশের ইতিহাসে এই প্রথম। সফরসূচি অনুযায়ী প্রধান উপদেষ্টা আজ নিউ ইয়র্কে পৌঁছাবেন। ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন তিনি। একই সাথে উচ্চ পর্যায়ের অনুষ্ঠান সহ বিভিন্ন সেমিনারে যোগদান করবেন তিনি। সফরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতের নায়েবি আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা। সফর শেষে ২ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। লঘুচাপের কারণে ভারী বৃষ্টির কবলে পড়েছে রাজধানী ঢাকা। সকাল ৯টা পর্যন্ত ১০৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস বলছে ঢাকায় আর বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, তবে উপকূলে বৃষ্টি অব্যাহত থাকবে। টানা বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানীর বিভিন্ন এলাকা। দেখা দিয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। এতে সড়কেই বিকল হয়ে পড়ে যানবাহন। এতে ভোগান্তিতে পড়েন নগরবাসী। এদিকে বংশালে তলিয়ে থাকা সড়কে বিদ্যুতায়িত হয়ে এক তরুণের মৃত্যু হয়েছে। আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, মৌসুমী বায়ুর প্রভাবে রাত থেকে ঢাকায় টানা বৃষ্টি হচ্ছে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, ট্যাক্স কমালে কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা দেয়া কঠিন হয়ে পড়বে। সোমবার ডিএসসি টাওয়ারে আয়োজিত এক সেমিনারে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। গভর্নর আহসান এইচ মনসুর আরও বলেন, বিশ্বের তুলনায় স্টক মার্কেটে এখানকার অবস্থা খুবই দুর্বল। বিনিয়োগের জন্য ব্যাংকের ওপর নির্ভরতা কমিয়ে শেয়ার বাজারের দিকে যেতে হবে। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী বলেন, নিয়ন্ত্রণের মনোভাব থেকে বেরিয়ে উন্নয়নের দিকে যেতে হবে। বিনিয়োগের পরিবেশ তৈরি করা যায়নি বলে দেশের বাইরে টাকা চলে যাচ্ছে বলেও জানান তিনি। আমরা আশা করব যে বাংলাদেশের যে বন্ড মার্কেট, যেটা সবচেয়ে ছোট মার্কেট আমাদের, সেটা বিশ্বে যেটা সবচেয়ে বড় মার্কেট হিসেবে পরিগণিত, আমরা সেই বড় মার্কেটের দিকে বন্ড মার্কেটকে নিয়ে যেতে পারবো আগামী দিনগুলোতে। আমরা শুধু ট্যাক্স উপর নির্ভর করলে চলবে না। ট্যাক্স, নন ট্যাক্স রেভিনিউ আর ট্যাক্স রেভিনিউ সেটা আমাদের অনেক লো। বাট বিসাইড দ্যাট আমাদের বিশেষ করে প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্টের জন্য ব্যাংকের উপর ডিপেন্ড করলে চলবে না। আমাদের যেতে হবে দ্য ক্যাপিটাল মার্কেট অ্যান্ড সাম ইনস্ট্রুমেন্ট লাইক সুকুক অ্যান্ড আদার স্পেশাল ইনস্ট্রুমেন্ট। এটা না গেলে কিন্তু আমরা ওই যে প্রাইভেট সেক্টরে যারা এখন আছে, আমি দেখছি অনেকে ডিমান্ড করছে ব্যাংক থেকে টাকা দেন, আরও ক্যাশ ইনসেন্টিভ দেন, আরও ট্যাক্স কমিয়ে দেন। ট্যাক্স কমাতে কমাতে এমন হতে অনেকে আমরা তো বেতন ভাতাতেও পাবো না এমন মনে হচ্ছে কিছুদিন পরে।
সিলেটের সড়কে শৃঙ্খলা ফেরাতে ও যানজট কমাতে সকাল থেকে বিশেষ অভিযান শুরু করেছে মেট্রোপলিটন পুলিশ। সকাল ৮টা থেকে নগরীর ৫টি গুরুত্বপূর্ণ জায়গায় একই সাথে অভিযান শুরু হয়। এসএমপি কমিশনার জানায়, সপ্তাহখানেক আগে সড়কে শৃঙ্খলা ফেরাতে ৫ দফা নির্দেশনা জারি করা হয়। ব্যাটারি চালিত রিকশা, রেজিস্ট্রেশনবিহীন ও ভুয়া নাম্বার প্লেট যুক্ত যানবাহন চলাচল করতে পারবে না। আর অনুমোদিত স্ট্যান্ড ছাড়া অন্য কোথাও অটোরিকশা পার্কিং করা যাবে না। নিয়ম না মানলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া মোটরসাইকেল চালক ও আরোহীকে হেলমেট ব্যবহারে বাধ্যতামূলক করা হয়েছে বলেও জানান তিনি। সড়কে শৃঙ্খলা ফেরাতে এই অভিযান অব্যাহত থাকবে সপ্তাহব্যাপী। এই অভিযানের অংশ হিসেবে প্রথম অবৈধ যানবাহন যেগুলো 3 হুইলার সেগুলোর বিরুদ্ধে অভিযান চলছে। এরপরে অবৈধ স্ট্যান্ড, তারপরে হচ্ছে হকার। এইভাবে আমাদের অভিযানগুলো অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত এইটা মুক্ত না হয়। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। সকাল ৮টা ২৫ বিমানের একটি ফ্লাইটে তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা করেন। গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান জানান, দেশের চিকিৎসায় আস্থা রেখে চিকিৎসা নিচ্ছিলেন নূর। বাইরে চিকিৎসা নিতে চাননি তিনি, তবে তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার বিকল্প নেই বলে মেডিকেল বোর্ড জানালে দলীয় ও পারিবারিক সিদ্ধান্তে তিনি সিঙ্গাপুর যেতে রাজি হন। মাউন্ট এলিজাবেথ হাসপাতালে 4 থেকে 6 সপ্তাহ পর্যন্ত চিকিৎসা নিতে হবে নূরকে। তবে হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করে ফারুক হাসান আরও বলেন, এই ঘটনায় তদন্ত কমিটি এই পর্যন্ত কোনো রিপোর্ট দেয়নি। এটাও সরকারের ব্যর্থতা। তার নাকের যে হাড় ইতিমধ্যে ফ্র্যাকচার হয়েছে, নাজাল বোন ফ্র্যাকচার যেটাকে বলে, এটা আসলে বাংলাদেশে এটার কোনো অপারেশন সেভাবে হয় না। এই জন্যই মূলত ডাক্তারদের পরামর্শক্রমে তাকে উন্নত চিকিৎসার জন্য আমরা দলীয় এবং পারিবারিকভাবে তাকে আমরা বিদেশে পাঠানোর উদ্যোগ নেই। তার ওই ধারাবাহিকতায় আজকে তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি চিকিৎসা নেবেন। 4 থেকে 6 সপ্তাহ পরিপূর্ণ সুস্থ হতে তার সময় লাগবে। আশা করি আমরা 4 থেকে 6 সপ্তাহের মধ্যেই তিনি আবার দেশে ফিরে আসবেন। এবারে শারদীয় দুর্গাপূজায় কোনো নিরাপত্তার ঝুঁকি নেই। বিগত সময়ের চেয়ে এবার আরও বেশি সাম্প্রতিক বন্ধন অটুট থাকবে বলে উৎসবমুখর পরিবেশে পূজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকাল নারায়ণগঞ্জ নগরীর মিশনপাড়া এলাকায় রামকৃষ্ণ মিশনের পূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি আরও জানান, এবার দেশের 33,000 পূজা মণ্ডপে পূজা উদযাপন কমিটি 7 জন করে ভলেন্টিয়ার নিয়োগ দেবে। পাশাপাশি আনসার সদস্য থাকবেন 8 জন করে। কোনো নিরাপত্তার ঝুঁকি নাই এবং প্রত্যেক জায়গায় কিন্তু সিসিটিভির ব্যবস্থা করা হয়েছে। এবং আরেকটা আপনারা জানেন, এবার কিন্তু সব পূজা কমিটির সাথে যে আমাদের মিটিং হয়েছিল, সেই সময় একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, এই জন্য তারা বিভিন্ন গার্ড, মানে আমাদের সরকারি বাহিনী না, তাদের নিজস্ব থেকে তাদের থাকবে, কি জানি বলে, স্বেচ্ছাসেবক থাকবে। এই স্বেচ্ছাসেবকরা এইটা দেখাশোনা করবে, এইটা তারা করতেছে। এবং 24 তারিখ থেকে আমাদের আনসাররা হয়ে যাবে, প্লাস আমাদের এই যে মহিলা এবং শিশু বিষয় মন্ত্রণালয় থেকেও চলে আসবে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়ার পর ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল পর্তুগালও। জাতিসংঘে থাকা পর্তুগালের স্থায়ী মিশনের সদর দফতরে এই ঘোষণা দিয়েছেন পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাওলো রেঙ্গেল। এ সময় তিনি বলেন, ন্যায়সঙ্গত স্থায়ী শান্তির একমাত্র পথ হিসেবে দ্বিরাষ্ট্রীয় সমাধানের পক্ষে পর্তুগাল। তবে যুদ্ধ বন্ধ ছাড়া শুধু স্বীকৃতির মাধ্যমে গাজার মানবিক বিপর্যয় দূর করা সম্ভব না বলে মন্তব্য করেছেন পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী। ফ্রান্স, বেলজিয়াম সহ আরও বেশ কয়েকটি দেশ জাতিসংঘের সাধারণ পরিষদে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে যারা স্বীকৃতি দিয়েছে সেসব দেশের প্রশংসা করে বিবৃতি দিয়েছে হামাস। অন্যদিকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার মধ্যে দিয়ে হামাসকে পুরস্কৃত করা হবে বলে ক্ষোভ ঝাড়লেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমনকি কিছুতেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে দেয়া হবে না বলেও হুমকি দিয়েছেন তিনি। এদিকে
গিডিয়নের রথ বি নামে গাজা সিটিতে আক্রমণের পরিধি আরও বাড়াতে ৩য় ডিভিশনের সেনা মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে আইডিএফ। এখন পর্যন্ত ৬৫,২০০-র বেশি নিরীহ ফিলিস্তিনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। সুপার টাইফুন রাগাসা লুজন প্রণালীতে আঘাত হানতে শুরু করায় ফিলিপিন্সের কাগায়ান প্রদেশে ঝড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হয়েছে। এতে বেশ কয়েকটি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া স্থগিত করা হয়েছে বন্দরগুলোতে ফেরি পরিষেবাও। সাগরের উত্তাল ঢেউ এবং বৃষ্টিতে বন্যার শঙ্কা করা হচ্ছে। এছাড়া ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট, ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছে। দুর্ঘটনা এড়াতে বন্ধ রাখা হয়েছে দেশটির শিক্ষা কার্যক্রম। নিম্নাঞ্চল এবং উপকূলীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। টাইফুনটি লুজন প্রণালী অতিক্রম করার আগে দুপুরের দিকে ফিলিপিন্সের প্রত্যন্ত বাবুইয়ান দ্বীপপুঞ্জের ওপর দিয়ে অতিক্রম করতে পারে বলে পূর্বাভাস দেওয়া হচ্ছে। এ সময় ঘন্টায় সর্বোচ্চ ২০৫ থেকে ২৫০ কিলোমিটার পর্যন্ত ঝড়ো হাওয়া বইতে পারে। শেষ করছি এখন চারদিকের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।